হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি একদিনের একটু রেস্ট করে নিজেকে একটু অক্সিজেন দিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। জানি তোমরা অনেকেই কালকে বলেছো দিদিভাই রাতে ঘুম হবে না, তুমি কেন ঘটনা দিলে না। একটা দিনের জন্য তোমাদের কাছ দিয়ে আমি ছুটি নিয়েছিলাম, তবুও ভেবেছিলাম যে যদি পারি তোমাদেরকে ঘটনা অবশ্যই শেয়ার করতাম, কিন্তু একটু বাইরে বেরিয়েছিলাম, আসতে অনেকটা রাত হয়ে যায়। কেন গেছিলাম, কি করতে গেছিলাম, সবটা তোমরা ভিডিওয়ে পাবে। ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের জন্য শেয়ার করছি, আগামীকাল সকালে পেয়ে যাবে। তাহলেই বুঝতে পারবে আমি কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কিসের জন্য। মানে ছোট্ট করে নিজের একটা ইচ্ছে পূরণ করতে গেছিলাম। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনায়। অবশ্যই তোমরা জানিও তোমরা কেমন আছো। আমাদের দিদিভাই 4/3/1 মধুসূদন দাস লেন, হাওড়া থেকে সমারপ্রীতি সরকার দিদিভাই একটি আমাদের ঘটনা শেয়ার করেন। দিদিভাই বলেন, 2011-য় আমি ভূস্বর্গ কাশ্মীর বেড়াতে যাই। তখন প্রচণ্ড কাশ্মীরে ভিড়, হোটেল পাওয়াটা আমাদের খুব টাফ হয়ে যায়। এবার ফিরে তো আসতে পারবো না, কাশ্মীর যেতে গেলে অনেকটা খরচা সাপেক্ষের ব্যাপার, আমরা সবাই জানি। দিদিভাই বলেন, আমরা 4 বোন, সাথে আমার এক খুব ক্লোজ বান্ধবী, তার হাজবেন্ড আর তার একটি মাত্র ছেলে, 21-22 বছর বয়স। বলছে আমরা এই কজন যাই, 4 জন 3 জন 7 জন। 7 জনে আমরা যখন কাশ্মীরে যাই, যখন আমরা ওখানে হোটেল পাচ্ছি না, দিদিভাই বলেন ডাল লেকের একদম পেছনে, মানে অনেকটা যেতে হয়, একটি বাড়ি পায় তারা স্থানীয় লোকের হাত ধরে। যখন দেখছে ওখানে আমরা থাকার কোনো হোটেল পাচ্ছি না, কোনো রিসর্ট কিছুই পাচ্ছে না, তখন স্থানীয় লোক তাদেরকে একটি বাড়িতে নিয়ে যায়। বাড়িটা ছিল দোতলা। দিদিভাইরা বলেন ঠিক হোটেলও না, ঠিক বাড়িও না, এমন একটা জায়গায় আমাদের থাকতে দেয়। খুব ছোট ছোট কামরাগুলো, উপরে ছিল 2টো আর নিচে ছিল 3টে রুম। বলছে আমাদের উপরে দেয়, আমরা উপরে 2 বোন, মানে উপরে আমরা 4 বোন 2টো রুম নিই, 2টো করে, কারণ রুমগুলো এতই ছোট যেখানে 4 জন একসঙ্গে থাকাটা পসিবল না। দিদিভাই বলেন আমার যে বান্ধবী গেছিলেন, তার হাজবেন্ড আর ছেলে, ওনারা অ্যাকচুয়ালি ডক্টর ছিলেন। বলছেন ওনারা ছিলেন নিচে আর আমরা ছিলাম 2টো রুম নিয়ে ওপরে। বলছে অদ্ভুতভাবে আমার ওখানে একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, অভিজ্ঞতায় যাওয়ার আগে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতো বলে দিই, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি কিন্তু করে নিও। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। আমাদের সমারপ্রীতি দিদিভাই বলেন ঠিক 9টা থেকে 9:30 বাজে। পরের দিন আমরা বৈষ্ণোদেবী দর্শন করতে যাব। সবার মনে খুব আনন্দ, আবার সবাই খুব টায়ার্ড। আমরা খুব বিশ্রাম করছি, সারাদিন কোনো রকম ডাল লেকের আশেপাশে ঘুরেছি। তারপর রাতের বেলা যখন আমরা খাওয়াটা কমপ্লিট করব, ডিনার, 9টা 9:30 বাজে। দিদিভাই বলেন আমি যখন নিচে আসি, যে আমার নিচে বান্ধবীরা ছিলেন, মানে বান্ধবী ডক্টর, ওনার হাজবেন্ড আর ছেলে, 3 জন। বলছে আমি ওদেরকে নক করতে আসি যে চল আমরা রাতের ডিনারটা সেরে নিই। বলছে জানো, আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নেবে আমি গেটে নক করছি, হঠাৎ একটা জিনিস অনুভব করলাম। সেটা হচ্ছে, আমরা জানি কাশ্মীরে প্রচুর ঠান্ডা, কাশ্মীরে মানে প্রায়শই 1-2টো ছাড়া প্রায়শই বাড়ি কিন্তু কাঠের হয়। দিদিভাই বলছেন আমি যখন দোতলা থেকে নেবে সামনের রুমে আমার যে বান্ধবী রয়েছে, ওদের যখন আমি গেটে নক করি, তখন আমার পেছন দিক থেকে একটা কেউ দোতলায় উঠে গেল। মানে কাঠের সিঁড়ি দিয়ে যদি দৌড়ে কেউ খটখট 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 করে ওঠে, ঠিক ওরকম একটা শব্দ হলো। দিদিভাই বলছে আমি এক ঝলক পেছনে ফিরলাম, আমি দেখলাম একটি ছেলে, খুব অস্পষ্ট, আমি তাকে পরিষ্কার দেখিনি, আলো যথেষ্ট আছে, নেই তা না, ওই আলোতে কোনো মানুষ হলে তাকে দেখা যাবে।
বলছে আমি দেখলাম ছেলেটি উঠে গেল, আর একদম মানে কি বলবো, শ্যাডো যেরকম হয় ওই রকম। ছেলেটির বয়স আনুমানিক 16 থেকে 17 বছর হবে। আর ছেলেটির আমি দেখেছি একটা হাফ প্যান্ট পরা, আর পুরো শরীরটাই একটা ধূসর বর্ণ। আমি না খুব ভয় পেলাম। আমি সাথে সাথে উঠতে পারছি না, মানে আমার এতটা ভয় লাগছে, আমি বুঝতে পারছি না যে আমি উপরে যাব কিভাবে। কারণ একটা 17-16 বছরের ছেলে একতলা দিয়ে দোতলা সিঁড়িতে এত তাড়াতাড়ি উঠে কি করে যেতে পারে? আর সব থেকে বড় কথা, চোখের পাতা যে আমরা একটা পলক ফেলছি, জাস্ট চোখের পাতা ফেলতে ফেলতে ছেলেটা নিচ থেকে উপরে উঠে গেল। এটা কিভাবে পসিবল হয়? তো যাই হোক, দিদিভাই কোনো রকমে চিৎকার করে, দোতলায় যে তার বোনরা ছিল, দিদি ছিল, চিৎকার করে ডাকতে থাকে ওদের নাম ধরে। তারপর কোনো রকমে নিচে থাকা আরও কিছু পর্যটক ছিল, নিচে 3-4টে রুম ছিল, তার মধ্যে একটি রুমে দিদিভাইয়ের বান্ধবীরা ছিলেন ডক্টর, আর তার পাশেও কিছু পরিবার ছিল যারা কাশ্মীর ভ্রমণে গেছেন, তারাও বেরিয়ে আসে চিৎকার শুনে। সবাই তখন বলে কি হয়েছে কি হয়েছে। তখন বান্ধবীও বেরিয়ে আসেন, তার হাজবেন্ডও বেরিয়ে আসে, বলে কি হয়েছে। তখন দিদিভাই ভয়তে পুরোটাই আকৃষ্ট। তখন দিদিভাই বলেন, আমি এই মুহূর্তে আমি দেখলাম কাঠের সিঁড়ি দিয়ে একটা কেউ ছেলে উঠে গেল। ছেলেটা একদম মানে অস্পষ্ট, শুধু আমি প্যান্টটা লক্ষ্য করেছি, ছেলেটি একটি হাফ প্যান্ট পরা। এবার আমাদের যেটা সমাজে হয়, কিছু মানুষ আছে ভূতের ঘটনা, সত্য ঘটনা শুনতে তো ভালোবাসে, কিন্তু বাস্তবে তারা সেই জিনিসটাকে কখনোই মানে না যে ভূত প্রেত বলে কিছু আছে। তারা ব্যঙ্গ করতে থাকে, দিদিভাইকে দেখে হাসতে থাকে, নানা রকম কথা বলতে থাকে যে হ্যাঁ ওটা ভূতই ছিল, নিশ্চয়ই আপনি ভূতের ছায়া দেখেছেন, হ্যাঁ একটা বাচ্চা ছেলের ভূত, সবাই বলতে থাকে। তখন দিদিভাই সেই জিনিসটা খুব খারাপ লাগে। তারপর যাই হোক, দিদিভাইয়ের যে বান্ধবী ছিল, তারপরে যে উপরে বোনরা ছিল, তারা যথেষ্ট বোঝায়। রাতের বেলা তারা ডিনার করতে যায়। ডিনার করে যখন রাতের বেলা আসে, তখন সবাই একসাথে ডিনার করতে যায়। আশেপাশে যারা ছিল তারাও ডিনার করতে যায় ওই সময়। তারা কিন্তু অ্যাকচুয়ালিও দিদিভাইদের সাথে যায়নি। দিদিভাইরা কিন্তু 4 বোন, আর সোদপুরে থাকা সেই ডক্টর বান্ধবী তার পরিবার নিয়ে যায়। তো সবাই তখন দিদিভাইকে বলতে থাকে যে আপনি যেটা বলছেন সেটা আমাদের মনে হয় যে আপনি কিছু ভুল দেখেছেন বা কিছু। তখন দিদিভাই একটাই সবাইকে রিকোয়েস্ট করে, তাহলে আপনারা যখন এই কথা বলছেন আমরা প্রচুর ভয় পাচ্ছি, আমরা মানে 4 বোন উপরে রুমে আছি, আপনারা একটুখানি দয়া করে আপনাদের মতো কোনো পরিবার উপরে একটা রুমে চলে যান, আর একটা রুম আমাদেরকে দেন, আমরা নিচেই থেকে যাব, 4 জনই যেরম করে হোক আমরা থেকে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু তার বেলা কিন্তু কেউ সেটা করছে না, কেউ কিন্তু তাতে সাহায্য করেনি। সবাই তখন হাসছে, ব্যঙ্গ করছে। যাই হোক, দিদিভাই বলেন, বোন রাতের বেলা ঘটলো আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা। যেটা হচ্ছে, রাতে যখন শুয়ে আছি তখন প্রায় 2-2:30 বাজে। যদি খাটের তলায় যদি কেউ থাকে, কাঠের খাটের নিচে যদি কেউ দুম 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 করে খাটের মধ্যে মারতে থাকে, তাহলে পরে কিরকম শব্দ হয়, একটা ভাইব্রেট হয়, রীতিমতো খাটটা ভাইব্রেট হচ্ছে, সাথে কেউ দুম দুম করে শব্দ করছে। প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছু আমাদের করার নেই। আমরা গুটি সুটি মেরে ওই রুমের মধ্যে চুপ করে কোনো রকমের 4 বোন একসঙ্গে বসে থাকি। এমনকি রাত 3টে-3:30-র সময় বাথরুম পর্যন্ত আমরা যাইনি, খাট থেকে নামিনি। দিদিভাই জানান যে শুধু খাটে আওয়াজ হচ্ছে এমনটাই না, দরজাতেও মনে হচ্ছে কেউ সমানে লাথি মারছে, বাথরুমে নিশ্চয়ই মানে কেউ আছে, বাথরুমের মধ্যে নানা রকম শব্দ হচ্ছে।
এমনকি দিদিভাই বলছেন যে দরজা থাকে না, দরজার মধ্যে ছিটকানি টানা থাকে, বলছে ছিটকানি মনে হচ্ছে কেউ ধরে যেন নাচছে। দিদিভাই বলেন এই জিনিসগুলো আমাদের হয়। বলে সারা বিশ্ব আমরা ঘুরেছি, সারা বিশ্ব একবারের জায়গায় দুবার করে গেছি, আমরা সারা ওয়ার্ল্ড ঘুরেছি। 4 বোন, আমরা কিন্তু আনম্যারিড, আমরা 4জন যথেষ্ট বয়স হয়েছে, আমরা স্বাধীন থাকতে ভালোবাসি, আমরা কেউ কিন্তু বিয়ে করিনি। আমরা ঘুরেছি ফিরেছি, নিজেরা নিজেদের মতো করে আনন্দ করেছি, খারাপ ভাবে না, নিজেরা নিজেদের মতো করে বেঁচেছি। কিন্তু কিন্তু তুমি বোন বিশ্বাস করো, কাশ্মীরে গিয়ে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। এবার শোনো, আমাদের সমারপ্রীতি সরকার দিদিভাইয়ের 2011-র ঘটনা তোমাদের বললাম। দিদিভাই 2017-র সেই ভূস্বর্গ কাশ্মীর যাওয়ার অভিজ্ঞতা শোনো। দিদিভাই বলেন আমরা 2017-য় আবার কাশ্মীর যাই। ডাল লেকের সামনে একটি খুব বড়, সুবিশাল, খুব বেশি একটা রাতের ভাড়া দিয়ে আমরা সেই হোটেলে স্টে করি। দিদিভাই বলেন সেই হোটেলে রাত্রেবেলা আমাদের রুমে সারাটা রাত কেউ যেন গেটের বাইরে দিয়ে নক করে গেছে, সারাটা রাত। আমরা কিন্তু কাশ্মীরে যখন 2011-য় এসেছিলাম, আমাদের যে একটি বাচ্চা ছেলেকে দেখার অভিজ্ঞতা, কাশ্মীরে পুনরায় 2017-য় এসে আবারও মনে পড়ে রাতের বেলা যখন আমাদের গেটে রীতিমতো নক হচ্ছে। কিন্তু দিদিভাই সেই জিনিসটা তোয়াক্কা করেনি। দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের আরও 3জন বোন ছিলেন, তারাও কিন্তু কোনো কিছু তোয়াক্কা করেনি। দিদিভাই বলেন যে আমরা যখন পরের দিন খাবার খেতে যাই, লাঞ্চ দুপুরবেলা, তখন শুধু ওই যে সুবিশাল যে এত বড় হোটেল, সেই হোটেলে আমরা কিন্তু না, আরও যারা পর্যটক ছিল কাশ্মীর ঘুরতে গেছে, ডাল লেকের সামনে সেই হোটেলে ছিল, সবাই যার যার টেবিলে 4জন করে বসে। আমরা যেহেতু 4 বোন একটা টেবিলে বসেছি, আমাদের ডান সাইডে, বা সাইডে, পেছনে, সামনে এরকম সবাই বসেছে। তখন সবাই নিজেদের মধ্যে নিজেরা বলা কওয়া করছে যে এই রাতের বেলা আপনাদের রুমে কোনো শব্দ হয়েছে। তখন যাকে যে জিজ্ঞেস করছে বলছে হ্যাঁ, রাতের বেলা আমাদের 1:30-2টোর সময় বাইরে দিয়ে খুব গেট কেউ নক করছিল। এবার দিদি ভাইদেরকেও সেই কথাটা বলে ওনারা, আচ্ছা আপনাদের এরকম রাতের বেলা কি গেটে কেউ নক করছিল? তখন বলছে যে হ্যাঁ, আমাদেরও রাতের বেলা নক করেছে। আমরা তো সেই জিনিসটা কোনো, মানে আমরা ভেবেছি যে হয়তো হোটেলের বয় এসছে, হয়তো সকালবেলা গরম জল দিতে বা চা কফি কিছু দিতে। কিন্তু রাত 2:30-3টের সময় তো হোটেলের স্টাফ কখনোই চা কফি দিতে আসবে না, এটা তো একটা অনুমান, সবার একটা ভয় থেকে বাঁচার অনুমান। তখন বলছে বোন বিশ্বাস করবে না, ওখানে যারা ছিল, পুরো মোটামুটি ওই বড় হোটেলটায় সবার মুখের একই কথা, সবাই রাতের বেলা ওই শব্দটা শুনতে পেরেছে, সবার কিন্তু দরজায় গিয়ে নক করেছে। ওই হোটেলটাও কিন্তু খারাপ ছিল, একদম ডাল লেকের কাছে সুবিশাল একটি হোটেল। দিদিভাই আমাকে নাম বলেননি, দিদিভাই মনে নেই, 2011-র কথা, আজ 2025 চলছে, মনে নেই। দিদিভাই বলছে আমার নাম মনে নেই, আমি জিজ্ঞেস করেছিলাম। তো দর্শক বন্ধুরা, আমাদের সমারপ্রীতি দিদিভাইয়ের হাওড়া থেকে পাঠানো ঘটনা দুটো কাশ্মীরের কেমন লাগলো অবশ্যই বলো। দিদিভাই কিন্তু এটাও বলেছেন যে বোন আমরা কিন্তু অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যাইনি, এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পর্যন্ত আমরা গেছি। কিন্তু আমাদের সাথে এই ভৌতিক ঘটনা পরপর 2011-2017 ভূস্বর্গ কাশ্মীরেই ঘটে। কেমন লাগলো? কেমন লাগলো? প্রশ্ন আছে কিন্তু, মনোযোগ সহকারে শোনো। আরেকটি ঘটনা আছে, আরো একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। আমাদেরকে বিপ্লব চ্যাটার্জি একটি ঘটনা শেয়ার করেন। বিপ্লব চ্যাটার্জি বলেন আমার দিল্লি রোডের ওপর বাড়ি,
আমাদের যে রোডটা আছে দিল্লি রোড, একটা মোড় মাথা চৌমাথার রাস্তা। মোড় মাথাটার নাম আমি এখানে প্রকাশ করছি না। সেই মোড় মাথাটায় প্রায়শই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কোনো সময় লরি, কোনো সময় বাস, কোনো সময় ছোট গাড়ি, হামেশাই অ্যাক্সিডেন্ট হতেই থাকে। বিপ্লব দাদাভাই বলেন, একটা অভিজ্ঞতা আজকে আমি আপনাকে শেয়ার করছি। আপনার ঘটনা আমি নিয়মিত শুনি, আমার খুবই ভালো লাগে। আপনার ঘটনা, আপনার প্রেজেন্টেশন, আপনার বলার ধরন খুব মিষ্টি, আপনি মানুষটাও খুব সৎ। সত্যি মানে এই কথাগুলো আমাকে আজকে সকালেও আমার এক বোন বলছিল। বিপ্লব দাদাভাই বলেন, আমাদের যে মোড় মাথাটা আছে ওখানে গাড়ি এত অ্যাক্সিডেন্ট হয়, আমরা ওখানে একটি মন্দির স্থাপিত করি। সেই মন্দিরে কখনো ব্রাহ্মণ আসে, কখনো ব্রাহ্মণ আসে না, কখনো পাড়ার মা বোনরা পুজো দেয়, বিশেষ করে সোমবার, মঙ্গলবার, শনিবার এগুলো পুজো দেয়। ওখানে ব্রাহ্মণ রাখা হয়, কিন্তু ব্রাহ্মণ কোনো সময় আসে, কোনো সময় আসে না, এরকম করে চলতে থাকে। হঠাৎ একদিন অফিস ফেরত আমি বাড়ি আসছি, ওই রোড থেকে দেখলাম কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর লোক জমায়েত রাস্তার উপর, চারপাশে পুলিশ। আমার বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই আবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি আমার বাইকটা নিয়ে কোনোরকম ভিড় ঠেলে, কোনোরকম ভিড় এড়িয়ে বাড়ি পর্যন্ত চলে আসছি আমার বাইক নিয়ে। বাড়িতে আসতে আসতেই আমাকে আমার মা বললেন, বিপ্লব, মনে হচ্ছে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রাস্তাটা এত বাজে হয়ে গেছে না, আসলে গাড়ি এত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওভারটেক করে, মানে কে কার আগে যাবে বোঝে না ভাই। প্রাণ বেঁচে থাকলে তাহলে জীবনে অনেক আগে যেতে পারবো, শুধু গাড়ি বলে না, বাস্তব জীবনেও এগোনো যায়। যদি বেঁচে থাকি, যদি মরেই যাই তাহলে আর কি হবে। তো মানুষ তো সেটা বোঝে না, রেষারেষি করে। মা আমাকে এই কথাগুলো যখন বলছেন, আমি গিয়ে কোনো রকমে ওই সময় আমার অফিসের ড্রেস পোশাক আমি পরিবর্তন করে আমি বাড়িতে থাকা একটি ছোট বারমুন্ডা প্যান্ট আর একটি গেঞ্জি আমি পরে রেডি হয়ে যাই। তো মা আমাকে বললো, কি রে বিপ্লব, খাবি না? আমি বললাম, না, সন্ধে হয়ে গেছে, এখন খাবো না, তুমি একটু কড়া করে মা চা বানাও তো, মাথাটা খুব ধরেছে। মা তখন বললো, দেখিস মাথা ধরেছে বুঝলাম, ছাদে যা, ছাদ দিয়ে দেখতে পারবি, তুই কিন্তু যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় কিন্তু যাবি না। তা আমি মাকে বললাম, উফ, তুমি এত কথা বলো কেন মা, চা করো না, আসছি তো, দেখি না কি হয়েছে। একটা কৌতূহল তো মনে জাগে, ছোট থেকেই তো দেখছি অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, ভয় কি আছে। বড় হয়েছি, অফিসে চাকরি করছি, মা ওইদিকে রান্নাঘরে চা করতে করতে কি গজগজ করছে, আমি বেরিয়ে চলে যাই। বেরিয়ে গিয়ে দেখলাম একটা 4 চাকা প্রাইভেট কার জলের মধ্যে ডুবে গেছে। ওই রোডের পাশে একটা ঝিল আছে, ওই ঝিলেই বেশিরভাগ গাড়িগুলো পড়ে। তো পুলিশ এসছে, ক্রেন দিয়ে গাড়ি তোলা হচ্ছে, লোকে লোক, কিন্তু সবাই অনুমান করছে স্থানীয় লোক ওখানে যে গাড়িতে 3 জন ছিল, 3 জনের মধ্যে 2জনকে কিন্তু গাড়ির ভেতর পাওয়া গেছে। তাহলে আর একজন গেল কোথায়? গাড়ির ভেতরে যেহেতুনিক সবই বন্ধ, তাহলে পরে 3জনেরই ডেড বডি ভেতরে থাকবে, মারা তো গেছে সাথে সাথে, জলের মধ্যে ডুবে গেছে পুরো, তাহলে আর একজন গেল কোথায়? যাই হোক, পুলিশ কোনো রকম টেনে হেঁচড়ে গাড়িটাকে তোলে, চোখের সামনেই দাঁড়িয়ে দেখছি। গাড়িটা তোলা হয়, গাড়িটা তোলার পর দেখলাম গাড়ির ভেতর 2জন আছে, ড্রাইভারের সামনে একজন, বলছে পেছনে একজন ছিল। ওখানে স্থানীয় লোকজন বলছে। পুলিশ খোঁজ করে সেই তৃতীয় ব্যক্তির কিন্তু খোঁজ পায়নি। যা হোক, আস্তে 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 সবাই ওখান দিয়ে চলে যায়, ফাঁকা হয়ে যায় জায়গাটা। পরের দিন সন্ধ্যাবেলা, তখন প্রায় 8টা, সাড়ে 8টা বাজে, আমি তো বাড়ি চলে এসেছি 5:30টার দিকে। আমি ছাদে বসে আমার এক বন্ধুর সাথে ফোনে গল্প করছি। হঠাৎ আমার বাড়ি রোডের ওপর আমাকে দৌড়াতে দৌড়াতে এক ডাবওয়ালা আমাকে এসে বলল, ও বিপ্লব দা, বিপ্লব দা, ও বিপ্লব দা। আমি তখন বললাম, কে? বলছে, বিপ্লব দা, ওই দেখো
অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ডেড বডি ভাসছে। আমি বললাম, আরে পুলিশকে ফোন কর তোরা, দেখি কই। আমি ফোনটা কেটে ছাদ থেকে হুড়মুড়িয়ে নামলাম, নেমে সেই রাস্তার পাশে ঝিলের ওখানে গেলাম। দেখলাম, হ্যাঁ, মাথাটা জলের মধ্যে ঢোকানো, বোঝা যাচ্ছে সাদা রঙের একটা শার্ট পরা, আর একটা ছেলে, অনুমান করছি আমরা। পুলিশ চলে আসলো প্রায় 8 ঘন্টা পর। পুলিশ এসে পুলিশ বলল, বডিটা কে দেখেছে? ডাবওয়ালা বলছে, আমি দেখেছি, আমি তো এখানে ডাব বিক্রি করি। বলছে, অ্যাকচুয়ালি আমিও দেখিনি, আমি ডাব তো বিক্রি করছিলাম, দুজন ছেলে মেয়ে বাইক নিয়ে যাচ্ছিল, তারা ডাব খেতে এখানে দাঁড়িয়েছিল, তারাই বলে যে জলের মধ্যে দেখো একটা কি দেখা যাচ্ছে, তারাই বলে। তখন পুলিশ বলল, আচ্ছা ঠিক আছে। এবার পুলিশ কি করলো, যেহেতু সেই ছেলেটির ডেড বডিটা অনেকটা এগিয়ে এসছে সামনের দিকে, তো পুলিশ বললো এখন ডুবুরিকে ডাকার দরকার নেই, তোমরা স্থানীয় ছেলেরা গিয়ে বডিটাকে টেনে তুলে নাও। পুলিশ বলেছে, এবার কিছু করার নেই। এবার ডাবওয়ালাকে সবাই বলছে তুই যা। ডাবওয়ালা বলছে, আমি কি করে যাব, আমার তো ডাব বিক্রি হয়নি, আমি তো ব্যবসা করছি, আমি কি করে যাব। এবার পুলিশ তখন চোখ রাঙিয়ে বলছে, যেটা পুলিশ অ্যাকচুয়ালি করে, চোখ রাঙিয়ে বলছে, নাপ নাপ নাপ, এই নাপ। এবার সাথে ওখানেই বিপ্লবদা যায় ফেসে। বিপ্লবদা বলে, ম্যাডাম, আমি তো বুঝতে পারিনি যে আমাকে ওখানে ফাঁসিয়ে দেবে। আমাকে পুলিশ রীতিমতো পিঠে ধাক্কা মেরে বলছে, এই নাপ নাপ নাপ, যা 2-3 জন নাপ, একার দ্বারা তো তোলা হবে না, ডেড বডি এমনিতে জলে ভারী হয়ে গেছে, তোল। যাই হোক, আমাকেও নামতে হলো। এবার দাদাভাই বলছেন যে ম্যাডাম, আমি না এমনি খুব ভীতু মানুষ, তার মধ্যে আবার ডেড বডি, আমি জল দিয়ে তুলবো, আমার তো পুকুরে নামতেই পা দুটো যেন কাঁপছে। আমি কোনো রকমে নাবি, সাথে ডাবওয়ালা, উনি একটু বয়স্ক, কাকু কাকু করি, সে কাকু আর একটা ছেলে ছিল, 3 জনে আমরা নাবি। এবার আমি ডেড বডিটাকে ছুটছি না, আমি দূরে দূরে রয়েছি। পুলিশ সিটি বাজিয়ে বলছে, মানে বাঁশি বাজাচ্ছে আর বলছে যে কি হলো, বডি টান বডি টান, তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল। আরে পুলিশ তো উপর থেকে ডাঙায় দাঁড়িয়ে বলছে, আমার তো মানে ধরতে ভয় লাগছে। কোনো রকমে সেই ছেলেটা আর ওই ডাপোলা কাকা দুজনে মিলে ছেলেটাকে ধরে টানে। এবার যখন টানছে, আমাকে তো হাত দিতেই হবে, কেন আমার উপরেই পুলিশ যেন চিৎকার করছে, মানে পুলিশ যেন আমাকেই দেখছে। আমি তখন কিছু করার নেই, বাধ্যতামূলক আমি হাত দিই। ছেলেটি উল্টানো জলের মধ্যে, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, কোনো রকমে পাড়ে টেনে তুলে আমি না আর ওখানে দাঁড়াইনি। আবার কি করতে বলবে না বলবে, আমি ওখান থেকে কোনো রকমে উঠে পাশ কাটিয়ে চলে আসি ঘরে। আমার মা তো আমাকে প্রচণ্ড বকা দেয়। মা আমাকে বলে, তুই কেন গেলি, তুই গেলি বলে দেখ, তোকে ওই মরা লাশটাকে টানতে হলো, তুই এখনই ভিজে চান করে এসছিস, বাথরুমে যা, ভালো করে সাবান মেখে স্নান কর, আমি সারা ঘরে ধুনো দেবো, তোর গায়ে গঙ্গার জল ছিটা দেবো। মা সব কিছু রীতি রিবাজ করলো, কারণ যতই হোক একটা ডেড বডি আমি ধরেছি। যাই হোক, এবার রাতের বেলা আমার না আর খেতে ইচ্ছা করছে না, জানি না কেন, খাবার আর ইচ্ছা নেই, মনটা যেন কেমন একটা ভয় ভয় লাগছে, চাপা একটা ভয় যেন মনের মধ্যে আমার বসে আছে। আমার আর মনে হচ্ছে না যে আমি খাই রাতে। কিছুক্ষণ পর আমার মা রাতের বেলা এসে বললো, অনেকটাই রাত, তখন প্রায় 11টা বেজে গেছে, পরের দিন আবার সকালে মর্নিং অফিস। মা আমাকে বলল, কি রে, খাবি না, চল দুটো খেয়ে নে, চল রুটি করেছি, চ দুটো রুটি সোয়াবিন আলুর তরকারি খেয়ে শো বাবা, সকালবেলা তোর অফিস আছে, না খেয়ে শুস না। আমি বললাম, মা আমার খাবার মন নেই, সত্যি ভালো লাগছে না। মা আমাকে বলল, চিন্তা করছিস না, ডেড বডিটা তুলেছিস, বলতো মানুষের জীবনে কি দাম আছে, মানুষ জীবিত অবস্থায় কত কিছু করে, মানুষ কখন টুক করে মারা যায় কেউ কি বলতে পারে বলতো। মানুষের জীবনে কত শখ থাকে, কত আশা, কত আকাঙ্ক্ষা থাকে, কিছু মানুষ সেগুলো পূরণ করতে পারে, কিছু মানুষ করতে পারে না, কত আশা নিয়ে থাকে। হয়তো তারা 3 জন গাড়ি করে যাচ্ছিল, হয়তো তাদের কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা কি
করতে পারলো স্বপ্নটা পূরণ বলতো? ওই জন্য তোকে বলি বিপ্লব, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল বাবা। আমি বেঁচে থাকতে থাকতে তোর বউকে হাতে ধরে কাজ শিখিয়ে দিই। আমি মাকে বললাম, মা আবার শুরু করলে? দাও তো বাবা, একটা রুটি দাও, নাহলে তুমি বকতেই থাকবে। মানে আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে। যাই হোক, একটা রুটি আর কোনো রকম ওই সোয়াবিন আলুর তরকারি কোনো রকম খাই। মানে ইচ্ছা করছে না, জানলা দিয়ে তাও অর্ধেক টুকরো রুটি ফেলে দিয়েছি। মা বললো, কি রে খেয়েছিস? আমি বললাম হ্যাঁ। আমি উপরের ঘরে শুতে চলে গেলাম। মা তো নিচে থাকে, বাবা নেই, আমি আর মা। রাতের বেলা আমি অদ্ভুতভাবে একটা বাজে স্বপ্ন দেখলাম। ছেলেটাকে আমি জল থেকে যেরকম টেনে নিয়ে আসছিলাম একদম পাড়ে, আমি দেখছি সেই ছেলেটাকে আমি ধরে ওরকম টানছি, টেনে 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 আমি পাড়ে নিয়ে আসছি। হঠাৎ, আমি তো ছেলেটার মুখ দেখিনি, আমি তো তুলে পালিয়ে এসেছি। হঠাৎ আমি দেখলাম ছেলেটা জলের মধ্যে পাল্টি খেয়ে ঘুরে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর যখন আমি দেখেছি বড় বড় করে ওরকম মানে তাকিয়ে রয়েছে, আমি মাগো করে চিৎকার করে উঠেছি। যখন চোখ খুলি, আমার বুঝতে পারলাম না, বুকের সামনে জামাটা পুরো ভেজা। আমি বললাম, আমার জামাটা ভিজে গেছে কেন? আমার গলা ঠলাগুলো জল বাইছে, কি হলো? আবার তখন ভাবলাম, না না, মনে হয় আমি ঘেমে গেছি, গরমকাল তো, গরমে হয়তো আমি ঘেমে গেছি। কিন্তু অদ্ভুতভাবে সেটা কোনো স্বপ্ন ছিল না, সেটা সত্যি ছিল। কারণ আমি যখন ভয় পেয়ে উঠে আমি ওয়াশরুম যাব বলে আমার রুমে যখন লাইটটা অন করি, আমি পরিষ্কার তখন দেখলাম আমার ঘরে, সারা ঘরে জলের ফোঁটা, ট্যাপ 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 করে জলের ফোঁটা সিঁড়ির দিকে উঠে গেছে, যেই দিকে আমার সিঁড়ির গেট। আর আমার সিঁড়ির গেট আমি রাতের বেলা প্রায় আটকাই না, ভেজানো থাকে। যখন দেখলাম সিঁড়ির দিকে চলে গেছে, আমি মাকে গিয়ে, মা, ও মা, মা, ও মা, ওঠো না মা, ওঠো না মা, একটা কাণ্ড হয়ে গেছে মা, ওঠো মা। মা আমাকে বললো, বাবা সারাটা দিন গরুর মতো খাটি, এখনো জ্বালাচ্ছিস, কি হয়েছে বলতো? আমি মাকে হাত ধরে উঠে বললাম, মা তুমি আমাকে ধরে তাড়াতাড়ি উপরে দোতলায় চলো। মা বলছে, এখন রাতের বেলা ও পায়ে ব্যথা, এমনিই থাকতে পারছি না, তুমি চলো। কোনো রকম মাকে নিয়ে উপরে উঠি। যখন আমি জলের ফোঁটা মাকে দেখাই, মা আমাকে বলছে, ইমা ঘরের মধ্যে এরকম জল জল করেছিস কেন? আমি বললাম, মা আমি জল জল করিনি মা, আমার সাথে এরকম হয়েছে মা, আমি স্বপ্ন দেখেছি, এই ব্যাপার। মা আমাকে বললো, আমি তোকে না করেছিলাম না যেতে? মায়ের কথা শুনিসনি না? সন্তান যতই বড় হয়ে যাক, মা বাবার কাছে সন্তান সব সময় ছোটই থাকে। আমার কথা শুনলে তোর এরকম হতো না, নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। মায়ের সাথে রাতে গিয়ে আমি ঘুমাই। সে তো ঘুম আসে না, মা মাথায় হাত বুলিয়ে দিতে ঘুমাই। সকালবেলা অফিসে ফোন করে বললাম, স্যার আমার প্রচণ্ড জ্বর, আগামীকাল স্যার আমার প্রচণ্ড জ্বর, গতকাল রাত্রেবেলা এরকম হয়েছে। আগের দিন বলেছিলাম না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? স্যার বললো, হ্যাঁ বিপ্লব। স্যার তখন বললো, বিপ্লব একদিন তুমি রেস্ট করো, তুমি তো ছুটি করো না, প্রায় তুমি আসো, একদিন রেস্ট করো, কালকে তুমি অফিস জয়েন করো। মা আমাকে নিয়ে গেল এক কালী বাড়ি। ওখানে যাওয়ার পর কালী মায়ের ঘটের বেলপাতা ফুল, জবা ফুল দিয়ে আমাকে একটা লাল কাপড়ে বেঁধে ডান হাতে পরিয়ে দিল, দিয়ে বলল, যা ভয় পাবি না। আর দুটো জবা ফুল আমাকে দিয়েছিল, যেটা মাথায় বালিশের নিচে রেখে আমাকে রাতে 3 দিন ঘুমাতে বলেছিল। তারপর বলেছিল, যেই ছিলে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে ফেলে দিবি। আমি ওখানে গিয়ে ফেলে দিই। তারপরে আমার সাথে আর কোনো রকম কিছু হয়নি, ওই একদিনই হয়েছিল। যদি আমি না উঠতাম ওয়াশরুমে রাতের বেলা, যদি আমার বুকের মধ্যে জলে ভেজা না থাকতো, যদি আমার পুরো ঘরের মেঝে থেকে সিঁড়ি পর্যন্ত, সিঁড়ি মানে ছাদের জলের ফোঁটা না থাকতো, হয়তো ভাবতাম এটা দুঃস্বপ্ন। কিন্তু যখন আমি জলের ওই টপ 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 দেখেছি, তখন বুঝতেই পেরেছিলাম এটা দুঃস্বপ্ন না, এটা হচ্ছে বাস্তব। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমি 3টে ঘটনা বলেছিলাম শেয়ার করব। 3টে ঘটনা তোমাদের কেমন লাগলো?
এবার আমি তোমাদের প্রশ্নই আসি। প্রশ্ন হচ্ছে, আমাদের সমারপ্রীত দিদিভাই যে প্রথম ঘটনাটা বলে, সমারপ্রীতি সরকার, দিদিভাইরা কয় বোন ছিলেন? দিদিভাইরা দুবার যে কাশ্মীর ভ্রমণে গেছিলেন, তাদের সাথে ভৌতিক অভিজ্ঞতা হয় ডাল লেকের কাছে একটা হোটেলে, সুবিশাল হোটেল, আর একটি ডাল লেকের অনেক পেছনে। সাল দুটো বলতে হবে, কত কত সাল ছিল। আজকে ঘটনাটা এতটাই। তবে দাঁড়াও, এখনো বাকি আছে, কমেন্টগুলো পড়ি। তো আমাদের দীঘার যে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নামটা জেনে নিয়েছো। আর যারা যারা এখনো জানোনি, তারা অবশ্যই আমাকে তোমরা ডিএম করো, আমি জানিয়ে দেবো। তো প্রথম আমাদের কমেন্ট করেছিলেন স্বপ্না বাজাল দিদিভাই, তারপর বং হিন্দু হেসেল, সুপর্ণা দি, শ্বেতা সাউ, তারপর কমেন্ট করেছিল তার একটুখানি দেখে বলতে হবে, ভারতী দত্ত। ভারতী দত্ত আমাকে একটা বড় কমেন্ট করেছেন, বলেছেন তোমার ফোন নাম্বারটা দেবে সোনা বোন, তোমাকে খুব ভালো লাগে, তোমার সত্য ঘটনাগুলো এত ভালো লাগে তা বোঝাতে পারবো না, তোমার নাম্বারটা দিও, ভালোবাসা নিও। আমি দিদিভাই তোমাকে বলেছি আমার নাম্বারটা, সকলকে আবারও বলে দিচ্ছি, কমেন্ট বক্সেই কিন্তু পিন করা থাকে, তোমরা দেখবে প্রত্যেক দিনই আমি করে দিই। তবুও আমি মুখে একবার নাম্বারটি বলে দিচ্ছি, 9088336183। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা প্রত্যেক দিন 10টা থেকে 11টা সকাল 1 ঘন্টা খোলা থাকে, তোমরা ফোন করতে পারো। তারপরে লিমলি বিশ্বাস, তারপরে রুমিতা ঘোষ, পাপ্পু দে ভাই, তারপরে শীতমা। শীতমা তুমি বলেছো হোটেলের নামটা কি, হোয়াটসঅ্যাপ করব, নম্বরটা নেই। হ্যাঁ, নম্বর কমেন্ট বক্সে আছে, তো দেখবে পেয়ে যাবে। সন্ধ্যা মণ্ডল, তারপর কমেন্ট করেছো লক্ষ্মী ব্যানার্জি, সরি লক্ষ্মী ভট্টাচার্যি, প্যান্থার গেমিং বয়টি, সন্ধ্যা মণ্ডল, শ্বেতা সাউ, রিমলি ঘোষ, তারপর রুমিতা ঘোষ, রূপা দে, বেবি ঘোষ, রমা কর্মকার। দিদিভাইয়ের ঘটনা কিন্তু জমা আছে, চোখ রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা অবশ্যই, আর ঘটনাগুলো শেয়ার করতে থাকবে। তারপরে অশোক গুপ্তা, সন্তুর দুনিয়া, সন্ধ্যা মণ্ডল, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর কমেন্ট করেছো মিতালি মিস্ত্রি, প্রিন্স শ্রাবণ, তারপর মৌসুমী অধিকারী দিদিভাই, তারপর রেশমি ব্যানার্জি দিদিভাই, টুকু সাবারবাল দাদা ভাই, তারপর শ্বেতা সাউ বোন বলেছো আই লাভ ইউ, বাবা সো মাচ, আবার শোটাকে টেনেছে দেখো, আই লাভ ইউ টু বনু। তারপরে হচ্ছে সুদীপ্তা ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো শৃঙ্খা বণিক, এস দেব রয়, অঞ্জনা বিশ্বাস দিদিভাই, তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্যা, টুকু সাবারবাল, অভিরূপ বিশ্বাস, অভিরূপ সর্দার, সরি, তারপর ঋষিতা মালাকার, পিন্টু ঘোষ, আব্দুল হক ভাই, সোমা দাস পরিবার থেকে সোমা দাস, সন্তুর দুনিয়া, তারপরে রিঙ্কু নিয়োগী, কিষাণু মান্না, তারপরে পূজা দাস, তারপরে জয়শ্রী ঘোষ, তারপরে রেখা অধিকারী, লিমলি বিশ্বাস, প্রদীপ দাস, কৃষ্ণা মুখার্জি, স্বর্ণালী, তারপর নীলিমা সিংহ, এস দেব রয়, টিনা আচারিয়া, বাবান সাহা, জলি হাজরা, অনেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে, সুজাতা দাস, ঋতু হাজরা, দেবাশিস ভট্টাচার্য, পার্থ দাস, মিম, স্বর্ণালী, শ্বেতা সাউ, অরূপ চক্রবর্তী, তারপর কমেন্ট করেছে রাজীব জাসওয়াল, শ্রেয়সী, ঋতুরাজ রয়, তারপর সঙ্গীতা দিদিভাই, কৌশিকী ঘোষ। হ্যাঁ, সবার নাম আমি বলে দিলাম। খুব খুব ভালো লাগলো, এরকম তোমরা বেশি বেশি করে কমেন্ট যেরকম করো, সেরকম তোমরা ঘটনাগুলো তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করো। গতকাল এক দিদিভাই আমাকে ফোনে বলছিলেন যে বোন,
তোমাকে আমার এত ভালো লাগে, আমি যেদিন তোমাকে পাবো না সেদিন কি করব আমি জানি না। ত্রিভুবনে মানে সর্বশ্রেষ্ঠ উপহার হবে সেই দিন, যেদিন আমি তোমাকে পাবো। আমিও খুব 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 ইচ্ছা আর আবেগে রয়েছি যে আমি তোমাদের কথা দিয়েছি যখন 50K হবে, বেশি দূর নেই, হয়ে যাবে। তোমরা যদি চাও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, 50K যখন সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হবে, তার মধ্যেই আমি কিন্তু কমপ্লিট হতে হতে আগে থেকেই আমি কিন্তু বলে দেবো তোমরা সবাই আসবে। আমি তোমাদের বলেছি একটা দিন আমার সাথে তোমাদের একটা দিন, সেদিন সব বন্ধ, শুধু সেদিন আমরা নিজেদের গল্প করব, আনন্দ করব আর ভূতের গল্প শুনবো, ঠিক আছে? তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি, এখনের মতো আসলাম। কেমন লাগলো তিনটে ঘটনা, প্রশ্নগুলো অবশ্যই জানিয়ে দেবে। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু। দেখা হবে আগামীকাল। চল টাটা।